শুভেচ্ছা, শুভ সন্ধ্যা দর্শক। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। দেশ টিভির এই বিশেষ আয়োজন ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আমি হাসান সাইদ আপনাদের সঙ্গে থাকছি প্রতিদিনই। আজকে আমার সঙ্গে আছেন অভিনেত্রী, মডেল ইমি এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। আপনাদেরকে স্বাগত। দর্শক, আমরা আজকে একটি খেলা হয়েছে সকাল 7টায়, বোধহয় আমাদেরটা সময় ছিল, 7টায় ছিল, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। একটা ভালো খেলার কথা ছিল। সেই খেলাটি কেমন হয়েছে, কি হয়েছিল, কেমন ছিল, আসুন দেখে আসি হাইলাইটস। দর্শক, দেখছিলাম হাইলাইটস। আসুন আজকের ম্যাচের আলোচনায়। জাভেদ, আজকের প্রথম প্রশ্ন আপনার কাছে আমার। ইংল্যান্ড দল কিন্তু ওদের নিজস্ব টিমটা ঘোষণা করতে বেশ দেরি করেছিল, যেখানে নিউজিল্যান্ড আগে থেকেই তাদের টিম সিলেকশন করেছে। টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং করেছে, সেখানে আমরা টিম দেখেছি আনচেঞ্জড। গত ম্যাচে যেটা হেরেছে সেখান থেকে নো চেঞ্জেস, এবং সেই টিম নিয়ে আজকের যে তাদের পারফরমেন্স, এটা কি তাদের ব্যাটিংটা ডিসিশন জাস্টিফাই করতে পেরেছে কিনা? না, টচে তো বড় ম্যাটার ছিল না, রাইট ডিসিশন ছিল। আমি মনে করি যদি আপনি ম্যাকালামের ব্যাটিং দেখেন, 25 ওভারের মধ্যেও কিন্তু এই ব্যাটিং করেছে, যেটা আমরা টচে ওদের প্ল্যানিংয়ে ছিল যে টস জিতে ওরা ব্যাটিং নেবে। কিন্তু আমরা বরাবরই আমি ওয়ার্ল্ড কাপ আরম্ভর আগে বলছিলাম যে ইংল্যান্ডের যে বোলিং অ্যাটাক, নো ডাউট মানে ভেরি গুড বোলিং অ্যাটাক, কিন্তু বাট ওরা ব্যাটিং নিয়ে সাম্প্রতিক সময় আপনি জানেন স্ট্রাগলিং করছে, যেটা এই ওয়ার্ল্ড কাপে পুরোপুরি এক্সপোজার হয়েছে। হয়তো আগে হয়তো অনেকজন খেলা দেখে বা ওইভাবে আমরা ফলো আপ করি না, কিন্তু ওয়ার্ল্ড কাপের লাস্ট দুইটাই ব্যাটিং যদি দেখেন আপনি ইংল্যান্ডের, স্পেশালি আজকের কথা বলবো, ওদের তো ব্যর্থতা ছিলই। ইভেন সাউদি যে বোলিং করেছে অফ দ্য উইকেট যেগুলো সুইং করছিল, ওই জন্য আমি মনে করেছি ওরা মানে একদম মানে মানে মিশে গিয়েছে মাটির সাথে। কিন্তু তারপরেও আমি মনে করি 103-এ ওদের 3 উইকেট ছিল, ওখান থেকে কিছু কিছু এত সফট ডিসমিসাল হয়েছে, একটা ব্রিলিয়ান্ট ক্যাচ হয়েছে ভিক্টরের বলে। কিন্তু তারপরে আমি মনে করি ইংল্যান্ড যেহেতু টোটাল ওভারঅল নেগেটিভ জিনিসটা একটু ভর করতে হবে, এখান থেকে ওদেরকে ভালো দল তখনই হবে বা ভালো তখনই খেলবে, ওরা এখান থেকে ওদেরকে ফিরে আসতে হবে। না, সেটা ঠিক আছে, ফিরে আসতে হবে, বাট আপনি যদি দেখেন যে ওদের টিম কম্বিনেশন আপনার ওদের যে রেগুলার ক্যাপ্টেন, টেস্টের ক্যাপ্টেন অ্যালিস্টার কুক টিমে নেই, 15 জনের স্কোয়াডে নেই। ওয়েন মর্গান লাস্ট কয়েকটা ইনিংসে সে রান করতে পারছে না। সেখানে ওয়ার্ল্ড কাপেও টিঙ্কারিং করাটা ঠিক না। বাট আজকে যেটা বলছিল দর্শক, একটা ইনফরমেশন আমি এখানে দিতে চাই আপনাদেরকে, সেটা হলো জাভেদ, আমি জানি না আপনি জানেন কিনা, সেটা হলো দিস ইজ যে উইকেটটা টেস্টের যে খেলাটা হচ্ছিল আজকের যে ওয়ান ডে, সেটা কিন্তু পার্মানেন্টলি ওখানে না, সেখানে বাইরে তৈরি করা হয়েছে, সেটাকে এনে সেখানে প্রস্তুত করে এনে সেখানে লে করা হয়েছে খেলার 5-7 দিন আগে। সো দিস অনেকদিন ধরে চলছে, বাট এটা নিয়ে আজকে অনেক বেশি কথাবার্তা হয়েছে। অ্যান্ড বিকজ অফ দ্যাট সবাই বলছিল দিস ইজ এ প্লাসিড উইকেট, যেই খেলবে সেখানে 300-র মতন রান হবে। তো সেখানে ফার্স্ট 4 ব্যাটসম্যান 104 রান করলো প্রায়, তখন 30 ওভারের মতো, 104 for 4 at one stage। তো ইংল্যান্ডের থেকে এটা তো আমরা আশা করি না জাভেদ।
দেখেন ক্রিকেট বলে সম্ভব বা ইংল্যান্ডে যেই ওটা হতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে হাউ দে অ্যাপ্রোচ। তারা কি মানে উইকেটে থাকার জন্য কিন্তু স্ট্রাগলিং করে, নো ডাউট। সাউদির They had no footwork. এক্স্যাক্টলি সেটাই, সাউদি ইয়ারে মুভ করতো ঠিক আছে, সাউদির যখন অফ দ্য সিম যখন সিম হচ্ছিল তখন আমি মনে করি ওদের একটু সার্ভাইভ করা দরকার ছিল, ইংল্যান্ড তো করেনি, একদম দাঁড়ায় দাঁড়ায় খেলেছে। ইংল্যান্ড তো ইজ ইউজড টু প্লেইং ইন সিমিং কন্ডিশনস। এক্স্যাক্টলি, আমি ওই জন্য গতকালকে যখন আমি একটা জায়গায় কলাম লিখে আমি বলেছিলাম ইংল্যান্ড যদি ব্যাটিং ভালো করে তাহলে ইংল্যান্ড কিন্তু নিউজিল্যান্ডকে হার্ড টাইম দিবে। আজকে ব্যাটিং ইংল্যান্ড যদি ভালো না করে অন্য দলের জন্য আরও টাফ হবে, কারণ আপনি জানেন যে নিউজিল্যান্ড ইংল্যান্ডের উইকেটটা অনেক সিমিলার, যে বল বাউন্সও থাকে, ইভেন সুইংয়ের দিক দিয়ে বরঞ্চ ইংল্যান্ড কিন্তু আরও বেশি সুইং করে নিউজিল্যান্ডের চেয়েও, ঠিক আছে। তো আজকে আমি জানি না ওদের কিছুটা মানে ওরা মেন্টালি আমাকে মনে হচ্ছে ডাউন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি বলেন আপনি খেয়াল করে দেন টোটাল ওভারঅল। আগেই সারেন্ডার করেছিল যে পারবো না, না মানে ওদের অ্যাপ্রোচটা আমি বলছি কোনো কারণ আছে কি? হ্যাঁ, কোনো কারণ না, যেহেতু মাত্র এটা সেকেন্ড গেম, দিস ওনলি আ সেকেন্ড গেম, এমন না যে চারটা হেরে গেছে বা তারা একদমই যে নেগেটিভ ফ্রেম হয়ে ওয়ার্ল্ড কাপে আসছে। তারপর কিছু কিছু ঝামেলা ছিল, যেন কুকের কথা যদি আপনি এটা বলছিলেন যে কুক কিন্তু তো সামনে একটু অফ ফর্মে ছিল, কিন্তু ও ওদের এস্টাবলিশ প্লেয়ার ছিল, কিন্তু কুক কিন্তু আপনার মানে কনসিস্টেন্ট পারফর্মার, তার মধ্যে এক্সপিরিয়েন্স প্লেয়ার। আপনি জানেন এত বড় স্টেজ আর যদি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড খেলা হচ্ছে, ইউ হ্যাভ টু গো ফর ইউর এক্সপিরিয়েন্স। ইভেন আপনার রবি বোপারা ইজ মিসিং ফ্রম দ্য টিম। এক্স্যাক্টলি, ওটা হি ইজ দ্য স্পেশালিস্ট অফ ওয়ান ডে অ্যান্ড টি20s, ও কিন্তু টেস্টে কনসিডার করা হয় না। তো সেটাই বলছি, আমি জানি না ওদের কি বোর্ডের প্ল্যানিং, কে ওরা চাবে কি ইয়াংকে চান্স দেওয়া বা কিছু, যখন ওর এই কি নাম ওদের একটা প্লেয়ার যে ওদের মেন প্লেয়ার ছিল যে ইংল্যান্ডের কেভিন পিটারসন, হ্যাঁ পিটারসন তো অনেক আগে ওদের ডিসিপ্লিনারি গ্রাউন্ডে এইগুলো নিয়ে ঝামেলা হওয়ার পর কিন্তু কন্টিনিউ ওদের বেশ ঝামেলা হচ্ছে ওদের বোর্ডে, উইচ ইজ আমি মনে করি এটা হওয়া উচিত না, হয়তো এই জন্য এটাও কিছুটা এফেক্ট ফেলতে পারে, কিন্তু প্রফেশনাল লেভেলে এটা হওয়া উচিত না। এমি আপনার ঝুলিতে কি আছে আজকে এই ব্যাপারে? আমার ঝুলিতে আজকে খেলা দেখলাম, যাই হোক, তো এটা তো মাত্র স্টার্টিং, মাত্র কয়েকটা খেলা হয়েছে, তো এখনই আমার মনে হয় না খেলা নিয়ে কোনো কমেন্ট করা উচিত হবে। আর যেটা হচ্ছে ইংল্যান্ডের একজন তো ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল, সাউদি, সো হি প্লেড, হ্যাঁ নিউজিল্যান্ডের, হি প্লেড রিয়েলি ওয়েল। সো সাউদি, তুমি জাভেদ আপনার কাছে আসছি আমি সাউদির কথা। আপনি যদি নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক দেখেন এবং ইংল্যান্ডের বোলিং অ্যাটাক দেখেন, আপনি কাকে পাল্লায় বেশি মার্ক দিবেন? আপনি যদি এক্সপিরিয়েন্স দেখেন ইংল্যান্ড কিন্তু এগিয়ে, আপনি দেখেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার ওই দিনের পারফরমেন্স কাউন্ট করে। নো ডাউট সাউদি যে আজকে স্পেল করেছে, আমি একদম লাইভ দেখছিলাম, বল টু বল দিয়ে দেখছিলাম, উইচ ইজ আনপ্লেবল বলবো না, বাট ইট ওয়াজ মানে ফ্যান্টাস্টিক স্পেল আমি বলবো অফ দ্য পিচ। এমনি ইয়ারও সুইং করছে, পরার পরও সুইং করছিল, যেটা ওরা যদি আমি মঈন আলী আউটটা দেখেন আপনি, ওইগুলো মানে কিছু করার জবাব ছিল না, কোনো জবাব ছিল না, রাইট। ইয়ারে সুইং করে একদম ইয়র্ক আসছে, তাহলে ওই জন্য বলছি কোনো রান না করে আউট হয়ে গিয়েছিল কে না, মঈন আলী 20 রান করেছে, 20 রান করেছে, জি। তো ওই জন্য আমি বলছি আপনার কি এই এক্সপিরিয়েন্স যদি বলি সেটাই বোঝাই। ইংল্যান্ডে কিন্তু বোলিং এর নট এ ব্যাড, ওদের খুবই ভালো, ইংল্যান্ড বোলিং ইজ ভেরি স্ট্রং, বাট আপনি অন দ্য কন্ট্রারি ওরা তো দেখিয়েছে যে সাউদি বলেন আপনার the other what's his name, the other bowler Bolt, ওরা যেভাবে বোলিং করেছে ফুলার লেন্থ বল সুইং করে বের হয়ে গেছে। ক্রিস স্টুয়ার্ট ব্রড, আপনার জিমি অ্যান্ডারসন, ওরা কিন্তু 3 কোয়ার্টার সেটা আছে, কিন্তু আপনি মাথায় তো ভেন্যু চেজিং 125-30 অনেকখানি ব্যাটসম্যানের রিল্যাক্স, তার মধ্যে ম্যাকালাম হয়তো আমি জানি না, ও এক টাইপের প্ল্যান করে। আমি দেখি যখন এই টাইপের লো স্কোরিং ম্যাচ হয় এগেন্স্ট বাংলাদেশ, আমি নিউজিল্যান্ডে যখন গিয়েছিলাম সেম আমরা 108-এ অল আউট হয়ে গেছিলাম, সেম 8 ওভারে খেলা শেষ করে দিয়েছিল। তাহলে ও যেভাবে ব্যাটিং করেছে এটা আপনার মানে সুইং বুঝার আগেও অ্যাটাক করেছে। না, ওর শুধু ব্যাটিংটা এইভাবে ছিল না জাভেদ, ওর নিয়ে আমরা আরো আলাপ করব ম্যাকালামের আজকের পারফরম্যান্স। দিস ইজ এ স্টার্লিং পারফরম্যান্স, অল রাউন্ড পারফরম্যান্স আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে আমি টেনে আসবো, বাট দর্শক আমরা যাচ্ছি স্পোর্টস ডেস্কে। আজকের খেলা নিয়ে ওনাদের কাছে কি আছে আমরা একটু শুনে আসি, চলুন স্পোর্টস ডেস্ক। ধন্যবাদ শাহিন ভাই। আজকে নিউজিল্যান্ড ইংল্যান্ড ম্যাচে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল সেটি ছিল ম্যাককালাম ও টিম সাউদি রেকর্ড। ব্রেন্ডন ম্যাককালাম কিন্তু ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ফাস্টেস্ট 50 রেকর্ড করেছেন, এটি কিন্তু ওয়ানডেতে তৃতীয় ফাস্টেস্ট 50। এই বছরের শুরুতেই আমরা দেখেছিলাম যে এবিডি ভিলিয়ার্স কিন্তু সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি 16 বলে 50 করেন, যেটি
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে ফাস্টেস্ট 50। এরপরেই যার কথা বলতে হয় তিনি টিম সাউদি কিন্তু আজকে 33 রান দিয়ে 7টি উইকেট নিয়েছেন। এটি কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে তার ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেস্ট বোলিং যে কোনো নিউজিল্যান্ড কিউই বোলারের, আর এটি ওয়ার্ল্ড কাপের 3rd বেস্ট বোলিং। এর থেকে ভালো শুধু গ্লেন ম্যাকগ্রা এবং অ্যান্ডি বিচেলের আছে। আর আজকে ইংল্যান্ডে কিন্তু 226 বলে হার সেটি কিন্তু ইংল্যান্ডের হেভিয়েস্ট ডিফিট ইংল্যান্ডের। আর এই ছিল আমার কাছে আজকে পরিসংখ্যান। চলে যাচ্ছি শওকতের কাছে। ধন্যবাদ। আমি বলবো ইংল্যান্ড এই ম্যাচে হেরে যাওয়াতে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলা যেতে পারে যে একটা সুবিধা পাবে বাংলাদেশ। সেটা হচ্ছে যে ইংল্যান্ড পরপর 2টো ম্যাচ হেরে যাওয়াতে এরপর যখন বাংলাদেশের সঙ্গে খেলা হবে ইংল্যান্ড মনে হয় মানসিকভাবে একটু চাপে থাকবে। আর হচ্ছে ইংল্যান্ড হেরে যাওয়ার পরে বেশ কিছু প্রশ্ন উঠছে ইংল্যান্ড টিমকে নিয়ে, যেমন আপনার ধরেন এউইন মর্গানের ক্যাপ্টেন্সি নিয়ে, আর একটা হচ্ছে পিটার মুরসের কোচ মানে তার ইয়েটা নিয়ে ইংলিশ মিডিয়াগুলো তাদের পদত্যাগ দাবি করছে। এখন ইংল্যান্ড টিমকে যে কোনো মূল্যে আপনার পরের রাউন্ডে যেতে হলে পরের ম্যাচ থেকেই জয়ের ধারায় ফিরতে হবে, এবং এজন্য আমার মনে হয় যে তাদের ব্যাটিংয়ে অবশ্যই ইমপ্রুভ করতে হবে। তারা কিন্তু 50 ওভার খেলতে পারেনি শেষ 2টো ম্যাচে, সো আমার মনে হয় ওদের পুরো 50 ওভার খেলতে হবে। ধন্যবাদ। আসছি ফিরে আমাদের আজকের প্যানেলের কাছে। জাভেদ, সেখানে ওরা বলছিল বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যাব, সেটা দ্বিতীয় পর্যায়ে আলাপ করার জন্য যাওয়ার আগে বলছিলাম ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে। ব্রেন্ডন ম্যাককালাম কি আপনি আজকে যেভাবে ওর সমস্তটা টিম যেভাবে সে হ্যান্ডেল করেছে, যেভাবে সে ফিল্ডিং দিয়েছে, ফিল্ডিং সেট করেছে, স্পেশালি ফিল্ড সেটিং এর ব্যাপারে আপনি আপনার বক্তব্যটা আমরা শুনতে চাই। না, অফকোর্স ও খুব ম্যাচিউরড হয়ে কিন্তু ক্যাপ্টেন হয়েছে। সাধারণত আপনি যদি মর্গানকে দেখেন, অনেকের আজকে যদি মেজবাকে দেখেন, মেজবা কেন কাম অ্যান্ড কোয়াইট, বিকজ ও অনেকদিন খেলার পর ক্যাপ্টেন হয়েছে। কিন্তু আপনি যদি মাশরাফিকে দেখেন তাহলে সেম ম্যাকালাম কিন্তু বোধহয় 2003-এ বোধহয় ডেবু হয়েছে, প্রথমেই বাংলাদেশ 100 রান করেছিল। তাহলে ও খেলতে ও এত ক্যাপ্টেনের আন্ডারে খেলেছে, তারপর আর যখন ও ক্যাপ্টেন হয়েছে হি ইজ ফুললি ম্যাচিউরড অ্যান্ড ফুললি পারফর্মার। আজকে he was totally in an aggressive mood. না, ইভেন আজকে যদি ফিল্ডিং বলেন নিউজিল্যান্ডের, হয়তো আজকে ভালো করেছে বলে সব কিছু পজিটিভ মনে হয়, কিন্তু টোটাল অ্যাপ্রোচ ফিল্ডিংয়ের যে টোটাল অ্যাজিলিটি বা বডি ল্যাঙ্গুয়েজ উইচ ইজ আমি বলবো একদম মানে যে ওরা যে চ্যাম্পিয়নের দাবিদার নিয়ে আসছে এটা ওরা কিন্তু মানে প্রেজেন্ট করছে মাঠে এসে। উপর থেকে যখন দেখে দর্শক ওকে মানে এই দল যে একটা মানে মাঠে খেলতে নেমেছে, তারা এই ফিল্ডিংয়ের অ্যাপ্রোচে কিন্তু তাদের বোঝা যাচ্ছে। আপনি খেয়াল করেছেন কিনা আপনার ওরা ক্যাচিং পজিশনে যেখানে আপনার ফিল্ড রেস্ট্রিকশন আছে তারপরেও হি হ্যাড টু মেনি ক্যাচিং অপশনস সামনে অ্যাটাকিং দ্য ব্যাটসম্যান। তো সেখানে ব্যাটসম্যানকে কিন্তু সাইকোলজিক্যালি অনেক এফেক্ট করেছে এই সমস্ত ফিল্ড সেটিং অ্যান্ড ফিল্ডিং অফ দি ওভারঅল টিমস আমার কাছে মনে হয়েছে। না, অফকোর্স আপনি যখন ব্যাটসম্যান যখন প্রেশারে থাকে তখন ওই ক্যাপ্টেনই, আজকে ধোনি ভালো ক্যাপ্টেন কেন, পাকিস্তান ইন্ডিয়া খেলাটা টেনে নিয়ে আসি, পাকিস্তান ইন্ডিয়া মাঝখানে 39 থেকে 45 ওভার পর্যন্ত কিন্তু পাকিস্তান 1 রান ইন্ডিয়াকে অ্যালাউ করে দিয়েছিল। সেম ওই অবস্থায় পাকিস্তান কিন্তু আসছিল, কিন্তু ধোনি ওই সময় অ্যালাউ করেনি। সেম আজকে যখন ইংল্যান্ড প্রেশারে ছিল তখন ম্যাকালাম এমন ফিল্ডিং সেট করেছে যাতে ওরা প্রেশারে হয় তারা অ্যাটাক করবে, আদারওয়াইজ তারা সফট হ্যান্ড খেলতে পারবে না। অ্যাটাক করলে আপনার চান্স, বিকজ ইউ আর ইন ব্যাকফুট। সো আজকের আমরা যেভাবে আশা করেছিলাম আজকের খেলাটা হবে, মাউথ ওয়াটারিং খেলার কথা ছিল, সেভাবে সেই রকম খেলাটা হয়নি। দুপুরের আগেই খেলা শেষ হয়ে গেছে, সাপারের আগেই খেলা শেষ হয়ে গেছে, হাফ ওয়ে থ্রু। আগামীকালকে 2টো খেলা আছে, একটা আমাদের ভোর রাত্রে যেটা 4টার সময় অথবা 4:30 হবে, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাকিস্তান, আরেকটি মাউথ ওয়াটারিং খেলা, এবং বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। আমরা বাংলাদেশ অস্ট্রেলিয়া পরে আলাপ করব। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান, কি মনে হচ্ছে এমি? পাকিস্তান কি ভালো খেলতে পারবে? কে জিততে পারবে, পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ? ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলবে, পাকিস্তান জিতবে, দ্যাটস হোয়াট আই গেস। আচ্ছা, জাভেদ? না, যদি আপনি সব দিকে চিন্তা করেন আমি পাকিস্তানকে একটু এগিয়ে রাখবো। আর এই দুই দলে কিন্তু ভেরি মুডি অ্যান্ড আনপ্রেডিক্টেবল। খালি মেজবা ওই জায়গায় ব্যাটিং করাতে, ইনুস খান আসাতে ওদেরকে ব্যাটিংকে মানে বিশ্বাস করা যায়, ধরেন যে না এরা কাম অ্যান্ড কোয়াইট, কিন্তু স্টিল ওয়েস্ট ইন্ডিজকে আমি বলবো তারাও কিন্তু খুব মুডি দল। তো দুইজনে আনপ্রেডিক্টেবল দল, তারপরে একটু পাকিস্তানকে এগিয়ে রাখবো যদি পাকিস্তান ফিল্ডিং ভালো করে। দেখা যাক আগামীকালকে কি হয়। দর্শক, আমরা যাব একটি ছোট্ট ব্রেক, গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে খুব শিগগিরই ফিরবো। ব্রেকের পরে আমাদের সঙ্গে থাকবেন।
সবাইকে আবারও স্বাগত গ্রামীণ ফোন হাউস দ্যাটে। যাওয়ার আগে আমরা আলাপ করছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে। সেটা জাভেদের কাছে এবং এমির কাছে যাওয়ার আগে চলুন দেখিনি এই ম্যাচের প্রিভিউ। আফগানিস্তানকে 105 রানে বিশাল ব্যবধানে হারিয়ে এবারে বিশ্বকাপটা দুর্দান্ত সূচনা করেছে মাশরাফি বাহিনী। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়ার। তবে অজিদের বিপক্ষে 2005 সালে কার্ডিফে নেটওয়েস্ট সিরিজে আশরাফুলের 17 রানের ইনিংস ও 5 উইকেটের জয় সুখের স্মৃতি টাইগারদের আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে জয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জন্য বাড়তি চাপ হিসাবে থাকবে ব্রিসবেনের দ্রুতগতি ও বাউন্সি উইকেট। তবে বর্তমান পারফরম্যান্স খেলোয়াড়রা নতুন করে স্বপ্ন দেখছেন। একাদশ পরিবর্তনে আভাস দেয়নি টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ে 3 পেসারের সঙ্গে মিডিয়াম পেসার সৌম্য সরকারও খেলতে পারেন। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 111 রানে হারিয়ে অন ফর্ম অস্ট্রেলিয়ার। কিন্তু এ যে বিশ্বকাপে ম্যাচ, ছোট দলগুলো হয়ে যেতে পারে বড় দলগুলোর জন্য সবচেয়ে বড় বাধা। তাই প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না কোচ। টাইগারদের দুর্বলতা বাউন্সি পিচকে পুঁজি করে এই ম্যাচে 4 পেসার খেলানোর আগাম হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ। তবে দুদলের খেলা সবচেয়ে বড় বাধা হয়ে আছে প্রকৃতি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূল ও উত্তরাঞ্চলে আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মার্শিয়া ও লাম। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে ঠিকভাবে অনুশীলন করতে পারেনি দুদলই। শঙ্কা দেখা দিয়েছে ম্যাচ নিয়েও। অতিরিক্ত বৃষ্টি তোড়ে ভেস্তে যেতে পারে মাঠের লড়াই। সেক্ষেত্রে 1 পয়েন্ট পাবে দুদলই। তবে অজিদের দরকার পুরো 2 পয়েন্ট। আবার টাইগাররাও চাচ্ছে মাঠের লড়াইয়ের মাধ্যমে ফলাফল আসুক এই ম্যাচ থেকে। শুনছিলাম যে আগামীকালকে খেলা হলে হতেও পারে নাও হতে পারে বিকজ অফ দ্য ওয়েদার কন্ডিশনস। তো খেলা যদি না হয় তাহলে পয়েন্ট স্প্লিট হবে। সেক্ষেত্রে এমির কি? আমার মনে হয় যে পয়েন্ট স্প্লিট হোক আর না হোক, পয়েন্ট পাওয়াটা কথা না, কথা হচ্ছে যে জিনিসটা মানে মানে হোয়াট এভার ইট ইজ ইউ হ্যাভ টু প্লে ইট, ওকে? বিকজ মানে আমি যেটা ডিজার্ভ করি আর হোয়াট এভার আই ক্যান ডু, এটা আমি নিজেই ডিজার্ভ করে নেব যে আমি এটা পাওয়ার যোগ্য, রাইট? আমাকে মানে একটা স্যাটিসফ্যাক্টরি পয়েন্ট দিয়ে দেওয়া হলো, আমার মনে হয় আমি এটাতে বিশ্বাসী না। আমি যদি জিতে 2 পয়েন্ট নিতে আগ্রহী বেশি। আমি একটু অ্যাড করি, আমি ও একদম রাইট কথা বলেছি। কেন আমরা হয়তো মিডিয়ার সামনে কথা বলি বা মিডিয়াতে প্রিন্টিং মিডিয়াতে আসে, কে হতে পারে না হতে, প্লেয়ারদেরকে অলওয়েজ পজিটিভ মাইন্ড যাওয়া উচিত। কেন আমি অস্ট্রেলিয়া ট্যুর করেছি, আমি জানি ওদের গ্রাউন্ড ফ্যাসিলিটি এত সুন্দর। তার আপনি যখন বৃষ্টি 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 দেখা গেলো 11টার সময় 12টার সময় বৃষ্টি বন্ধ হবে, 3 ঘন্টার মধ্যে খেলা আরম্ভ হয়ে যাবে। কার্টেল ম্যাচ হতে পারে, কার্টেল, হ্যাঁ ওই তো সে কার্টেল ম্যাচ। কিন্তু বাংলাদেশ ওরা কিন্তু আপনার যদি মানে এটা বাস্তব সত্য খাতা কলমে কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে, দে ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন। তো যখন আমাদের জন্য টাফ, আমি চাবো কি যদি খেলা হয় পুরাই খেলা হোক, মানে একদম পজিটিভভাবে আমরা যাই। তারপর যদি একান্তই না হয় সেটা ব্যাড লাক। কিন্তু ইমিও যেটা চাচ্ছে আমিও সেটা চাচ্ছি। কেন এটা আপনার এটা যদি পুরা খেলা হয়, যদি হাফ খেলা না হয় পুরা খেলা হলে বাংলাদেশের জন্য বেশি লাভ। রেজাল্ট যাই হোক, ইন নেক্সট গেমের জন্য বাংলাদেশের জন্য এটা খুব ভালো হবে। এখানে কিন্তু বাংলাদেশের প্লেয়াররাও তামিমও ব্যাটিং করতে চাচ্ছে। মাশরাফিও ইন্টারভিউতে বলেছে যে আমরা খেলতে চাচ্ছি। তামিম হি সেড দ্যাট যে সে বোলিং অ্যাটাকটা অস্ট্রেলিয়ান বোলারদের মারতে চায়, বোলিং অ্যাটাকটা দেখতে চায়। ইভেন সে তারা কোন জায়গাটা ডিজার্ভ করে, অবস্থানটা সেটাও বুঝতে চায়। সো সি they want to even মানে আন্ডারস্ট্যান্ড যে এক্স্যাক্টলি হোয়াট খেলতেই চায়, খেলোয়াড়রা খেলতেই চায়, কেউ বসে থাকতে চায় না। উইন অর লুজ, দ্যাট ইজ ইন দ্য এন্ড ইট বিকামস এ ম্যাটার অফ রেকর্ডস অর হোয়াটএভার। তবে জাভেদ, যদি কালকে খেলা হয় বাংলাদেশের, টিম কম্বিনেশন কি হবে, কি হওয়া উচিত? আমি একটা জায়গায় আমার আপত্তি, যদি আমি পার্সোনাল ভিউ আমি যদি অবশ্যই ম্যানেজমেন্ট আছে, ক্যাপ্টেন আছে, কোচ আছে, আমি আপনার পার্সোনাল মতামত পার্সোনাল বলছি। আমি একটা জায়গায় চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আপনি যেখানে 2টা জায়গায় যেখানে আপনি মমিনুলকে খেলান, ও হচ্ছে পিওর ব্যাটসম্যান, হয় ওর জায়গায় আপনি নাসিরকে আপনি ট্রাই করেন। কেন, যেহেতু নাসির হচ্ছে একটা এমন প্লেয়ার যে সে কিন্তু ওর জায়গায় বলতে কি বলছেন আপনি? মমিনুলের জায়গায় মানে কোথায় খেলবে তাহলে? ওই যে মমিনুলকে 9 নম্বরে খেলেছে গত ম্যাচে। ওই 8 নম্বরে খেলবে, যেহেতু মমিনুলকে পিওর ব্যাটসম্যান, ওকে আপনি 8 নম্বরে নামাচ্ছেন, ওর কিছু করার থাকে না এখানে। হয়তো সে যাবে যখন, তখন তাহলে মমিনুলও খেলবে, নাসিরও খেলবে, শাব্বিরও খেলবে। নাসিরও খেলবে স্যার। যদি আপনি ওটা চাচ্ছেন যে 8টা ব্যাটসম্যান নিয়ে ডুবতে, কেন আপনি নাসির ক্যান বোল, আর নাসির ওই জায়গায় বাংলাদেশ যখন এস্টাবলিশড হওয়ার আগেও, তাহলে আপনি মমিনুল ইজ বেসিক্যালি 3 নম্বরের প্লেয়ার, আপনি ওকে না খেলালে ওখানে খেলাচ্ছেন না। যদি আমি বলছি, আমি শেষ করছি, যদি আপনি ওকে না খেলান ওখানে ওই যে নাসিরকে, তাহলে আপনি মমিনুলকে নাম্বার 3 ব্যাটিং করান, তাহলে আপনি সমস্যাকে আপনি পিছনে নিয়ে আসেন।
আর আরেকটা হচ্ছে অপশন হতে পারে যে ক্যাপ্টেন পুরো 5টা মেইন বোলার নিয়ে খেলবে, যেটা মোমিনুলের 5টা বোলার নিয়ে খেলবে, একটা লেফট আর্ম, সেটা আপনার গিয়ে তাইজুল ইসলাম হতে পারে, সেটা আরাফাত সানি হতে পারে। কিন্তু ব্রিসবেনের উইকেটে কি স্পিন আপনার খাটবে? না, আপনি যতই বলেন, আমরা কিন্তু এখন আমাদের আজকে পেস বোলিং অ্যাটাক নো ডাউট এই ম্যাচে ভালো করেছে, স্টিল কিন্তু আমরা আমাদের স্পিনের উপর কিন্তু আমরা দুর্বল। আজকে যদি নিউজিল্যান্ডের কথা বলেন, ওরাও কিন্তু ভেটারির উপর অনেক ইম্পর্টেন্স দেয়, সেম আমাদের সাকিব, আমাদের স্পিনার। যদি আপনি ওইভাবে চান আমরা ব্যাটসম্যান নিয়ে খেলবো না, তাহলে বাংলাদেশ অস্ট্রেলিয়া ধরে নিন কালকে খেলা হবে, আপনার প্রেডিকশন কি? আমার প্রেডিকশন আমি ওইটাই বলছি যে আমাদের যে লাস্ট ম্যাচ খেলেছি, লাস্ট আমরা টপ ম্যাচ খেলেছি, কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করা যাবে, যেটা হচ্ছে রানিং দ্য উইকেট, ওই জায়গায় আমরা আগাবো। আমাদের ক্যাচিংটা আর প্রেডিকশনটা অবশ্যই আমি খাতা কলমে আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো, কিন্তু তারপরে বাংলাদেশ যদি এটা হারানো সম্ভব যদি বাংলাদেশ ভালো ব্যাটিং করে। ইমি? টাইগার্স উইল উইন। টাইগার্স উইল উইন। দর্শক, ইমি সাহস করে বলেছে টাইগার্স উইল উইন, ইমোশনালি বলেছে কিনা জানি না, বাট আমাদের শুভাশিস শুভকামনা থাকবে বাংলাদেশ টাইগার্সের জন্য। আজকের সময় এখানেই শেষ, দেখা হবে আগামীকাল একই সময় হাউস দ্যাট গ্রামীণ ফোনে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।